এখন আবার সেই খাল কাটার উন্মাদনা শুরু হয়েছে এবং অনেক জায়গাতে এটা নিয়ে যে নেতিবাচক ব্যবসা-বাণিজ্য শুরু হয়েছে। দেখা গেল যে খাল কাটতে হবে, প্রধানমন্ত্রীর খাল কাটতে হবে। তো খাল কাটার জন্য কি করতে হবে? খালের পাড়ে যত বাড়ি আছে ভাঙতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে খাল কাটতে হবে। খাল কাটার জন্য দেখা গেল যে ব্যক্তিগত জমি, ওর মধ্যে পাবলিকের জমি, সাধারণ গরিব মানুষের জমি কয়েকটা ইন্টারনেটে দেখলাম। সেই জমির মধ্য থেকে সেই খালকে তার নাম করে ওখানকার যে টপ সয়েল, মাটি নিয়ে সেই এক্সকেভেটর দিয়ে মাটি তুলে শত, শত হাজার, হাজার ট্রাক সেই মাটি নিয়ে ইটভাটাগুলোতে তারা বিক্রি করে দিচ্ছে। মানে একটা বদমাইশ জাতি, আপনি এখানে ইচ্ছা করলে ভালো কাজ সবাইকে দ্বারা ইন জেনারেল করতে পারেন না। উইদাউট সিস্টেমে আমাদের জাতি আসলে অ্যাক্ট করে না। তো এরকম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এই কাজ করছেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী থানায় যাচ্ছেন। অদরণে সারপ্রাইজ ভিজিট করছেন। তিনি বলে দিয়েছেন যে থানায় কোনো রকম দালাল যেন না থাকে। তো তার সেই কথা ইথারে হারিয়ে যাবে না, মানে থানা দালাল মুক্ত হবে, এটা পরের বিষয়। মূল ব্যাপার হলো আমাদের যে পুলিশিং সিস্টেম, সেই পুলিশিং সিস্টেমটাতেই আসলে দালালটা অপরিহার্য হয়ে পড়েছে। দালাল ছাড়া আসলে পুলিশ বাঁচতে পারবে না। এটা একেবারে অপরিহার্য। তিনি এসে আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয়, তিনি অবশেষে সেই যে সারপ্রাইজ ভিজিটে গেছেন, থানাগুলো ভিজিট করছেন, এটা আমাদের দৃশ্যমান। জামাতের আমির তিনি জাপান গেছেন, জাপান ভ্রমণে গেছেন। কী কারণে গেছেন? হয়তো সাংগঠনিক কোনো কর্ম বা জাপান সরকারের সাথে তার কোনো বৈঠক থাকতে পারে। আর জাপান অনেক সময় করে কি, এরকম রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট করে বা নিয়ে ওখানে একটা ফেলোশিপ দেয়। তাদেরকে ঘুরায়, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে। আমারও এরকম একটা সুযোগ হয়েছিল জাপান সরকারের সঙ্গে একটা ফেলোশিপ নিয়ে কাজ করার। তো ওইভাবে ওনাকেও নিতে পারে। ওটাকে বলা হয় মোফা, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। তো সেই মোফা অনেক সময় বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এভাবে রাজনীতিবিদদেরকে টার্গেটেড, যাদেরকে তারা টার্গেট করে তাদেরকে নিয়ে নেয়। সেখানে নিয়ে তাদেরকে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। তো সেই জন্য তিনি সেখানে যেতে পারেন, অথবা দলীয় কর্মকাণ্ড যেতে পারেন, অথবা অন্য ব্যক্তিগত কারণে যেতে পারেন। তার সংগঠনে যারা লোকজন আছেন তারা সিটি কর্পোরেশন নিয়ে ভীষণ রকম ব্যস্ত। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আ গন্ডগোলটা হয়েছিল শাহবাগ থানাতে, সেটা মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে। এর বাইরে প্রাকৃতিক দুর্যোগ দুটো, অতি বৃষ্টির কারণে চট্টগ্রামে ভীষণ রকম যাকে বলা হয় শহর জলাবদ্ধতায় পড়েছে, জলাবদ্ধতার কবলে পড়েছে। আর হাওড় অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল ম্যাসাকার হয়ে গেছে। এই হলো দৃশ্যমান। কিন্তু এর বাইরে কি হয়েছে? এর বাইরে আমরা ভারতের যে ভিসা যে বন্ধ আছে, ভারত কথা বলেছে বা আশ্বাস দিয়েছে এই ভিসা খুব দ্রুত চালু হবে সার্বজনীনভাবে। মানুষ এখন থেকে ভারতের ভিসা নিতে পারবে। এটা হলো জাস্ট একটা আশ্বাস, এবং এই আশ্বাস ইনুস জমানার আমলে হয়েছিল। কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে করে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক বা বিএনপির সম্পর্ক, এই সম্পর্কটি মনে হচ্ছে না যে খুব ভালো পর্যায়ে যাবে। বরং এটি ইনুস জমানার মতোই অনেকটা বুমেরাংয়ের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো বিএনপির একটা টিম, বেশ বড়সড় টিম, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, নীলুফার চৌধুরী মনি থেকে শুরু করে আরও অনেকে, তারা চীন সফর করে এলেন। আমারও এরকম এমপি থাকাকালীন অবস্থায় চীন সফরে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং চীনের যারা কর্তা ব্যক্তি তারা কেন দাওয়াত দেয়, কী করে, এই বিষয়গুলো যতটুকু জানার চেষ্টা করেছি ওই সময়টাতে, যতটুকু বুঝেছি, তাতে মনে হচ্ছে যে চীন বাংলাদেশের ব্যাপারে আস্থা স্থাপন করতে পারছে না। অন্যদিকে আমেরিকা যেটা হচ্ছে, আমেরিকা বাংলাদেশের সঙ্গে যে একটা চুক্তি করেছে, সেই চুক্তির অনেকগুলো ধারা আছে। সেই ধারার একটি অংশ, মানে বিমান কিনতে হবে, এটা জাস্ট একটা যাকে বলা হয়, আপনি খাবার শুরু করবেন, খাবারের আগে স্যুপ খায়, এরকম একটা স্যুপ, অন্থন দিয়ে স্যুপ খাচ্ছেন এরকম। কিন্তু মূল যে বিষয়টি আছে সেই বিষয়টি হলো এই চুক্তি সুদূর প্রসারী। এর একটা সামরিক অংশ আছে, এর একটা বেসামরিক অংশ আছে, এর একটা অ্যালাইনমেন্ট আছে, এর এগেনস্টে বার্মা অ্যাক্ট আছে, এর বিপরীতে সেন্ট মার্টিন আছে। সেখান থেকে
অস্ত্র, গোলাবারুদ, কৃষিপণ্য, তারপরে শেষে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সবকিছু সেখান থেকে আমদানি করতে হবে এবং আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে $15 বিলিয়ন, বোঝার চেষ্টা করুন, $15 বিলিয়ন। এর মধ্যে আমরা মাত্র $3.5 বিলিয়ন মানে চুক্তি করেছি। তাহলে $3.5 বিলিয়ন চুক্তি করেছি, এর বাইরে আরও আমাদেরকে $11.5 বিলিয়ন আমদানি করতে হবে এবং যে জিনিসগুলো আমদানি করতে হবে সেই জিনিসগুলো কৃষিপণ্য এবং তাদের যে সকল কৃষিপণ্য পৃথিবীর যে কোনো দেশে এসছে এগুলো দামি এবং এগুলো হাইব্রিড, শরীরের জন্য এগুলো ভালো না। আমেরিকান যারা লোকজন আপনি দেখেন একটা বিরাট বিরাট মোটা তাজা গাম্বুস টাইপের লোক, গায়ের চামড়াগুলো নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ এই চামড়াগুলো আপনি আমেরিকানদের যে চামড়া আপনি দেখবেন যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। আপনি ছবিতে যত কাছাকাছি দেখেন, যত সুন্দর দেখেন, কাছাকাছি আপনি দেখবেন যে তারা যদি আপনার সামনে বসে, মেয়েরা বলেন ছেলেরা বলেন প্যান্টি পরে বলেন, আপনি তার দেবেন তাদের স্কিন দেখে আপনি হ্যাপি হবেন না, আনহ্যাপি হবেন। চীনের যেমন মেয়েদের বা ছেলেদের যে গায়ের রঙটা অনেক সুন্দর, ঠিক আমেরিকানদের ওইরকম না। ওদের ওই আবহাওয়া, প্রকৃতি, খাদ্য অভ্যাস, তো এইগুলোর কারণে তাদের আসলে ওরকম চেহারা সুরত নষ্ট হয়ে যায়। তো সেই খাবারগুলো আমাদের দেশে এখন তারা দেবে, সেটা সয়াবিন হোক, সূর্যমুখী তেল হোক, ওদের খেজুর হোক, ওদের পেট্রোলিয়াম হোক, তারা এই জিনিসগুলো দেবে এবং আনতে হবে। এবং এগুলো নিয়ে সরকারের উপর একটা নিদারুণ চাপ তৈরি করা হচ্ছে। সরকার এই কথাগুলো যদি না শুনে তাহলে পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা হবে। তো এই জিনিসগুলো মোটামুটি পর্দার আড়ালে চলছে, ভীষণ রকম চলছে। এটা শেখ হাসিনার ছিল না। শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার একটা যাকে বলা ইতিবাচক ধারণা ছিল এবং আমেরিকা বিভিন্নভাবে তাকে পুশ করার চেষ্টা করেছে, তাকে বাধ্য করার চেষ্টা করেছে, তাকে প্রভাবিত করার চেষ্টা করেছে, কিন্তু তাকে আসলে প্রথম দিকে সরাতে চায়নি। কিন্তু সে যখন খুব একেবারে রেজিস্ট হয়ে গেছে তখন মার্কিন ডিপ স্টেট থিওরির অনুযায়ী তাকে রেজিম চেঞ্জ করার ব্যাপারে তারা কঠোর হয় এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের আকাশচুম্বী একটা আগ্রহ ছিল এবং তাদের দ্বিতীয় আগ্রহ ছিল জামাতকে নিয়ে, জামাত এবং এনসিপিকে নিয়ে, কিন্তু বিএনপিকে তাদের ধরার মধ্যে ছিল না। তো সেক্ষেত্রে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন তখন তারেক রহমান সাহেব সামনে চলে এলেন, পর্দার পাদপীঠে চলে এলেন। কিন্তু এতে করে আসলে লাভ হয়নি। এতে করে লাভ হয়নি এই কারণ হলো যে আমেরিকা এমন একটা রাষ্ট্র, তারা যখন কারো ব্যাপারে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেয় ওটা আজীবন তারা নিতে থাকে। আর কারো ব্যাপারে যদি ইতিবাচক চিন্তা করে মানে তখন মানে যে কোনো অবস্থাতে তার সঙ্গে তারা থাকে। এরকম একটা ওদের একটা মানে এটা ট্রাম্পকে দিয়ে আপনি বুঝতে পারবেন না। ওদের ফরেন পলিসিটাই এরকম। তো সেই ক্ষেত্রে বিএনপি তারেক রহমান সাহেব সম্পর্কে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, তাদের পেন্টাগন, তাদের এফবিআই, মানে এই জায়গাগুলোতে যে দূরত্ব তৈরি হয়েছে এটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ফলে কি হলো, আমেরিকা বর্তমান সরকারকে ইউজ করবে কিন্তু কোনো অবস্থাতেই তাদের উপর নির্ভর করবে না, কোনো অবস্থাতে নির্ভর করবে না। এটি গেল ৩ নম্বর। ৪ নম্বরে যেটা আছে যে সেটা হলো সরকার এই মুহূর্তে বন্ধুহীন। সরকারকে কেউ বিশ্বাস করছে না। নোবডি ইজ বিলিভিং, নাইদার আম জনতা, নাইদার আম আদমি পার্টি, নাইদার আম তারেক অর নাইদার জামাত। কেউ তাকে বিশ্বাস করছে না। আওয়ামী লীগ এই ভোটের সময় তাদেরকে বিশ্বাস করার চেষ্টা করেছিল, এখন আওয়ামী লীগ জামাতকে বিশ্বাস করবে, এনসিপিকে বিশ্বাস করবে, এমনকি ডক্টর ইউনূসকে বিশ্বাস করবে। কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে একটা আন্ডারহ্যান্ড সমঝোতা হয়েছিল নির্বাচনের আগে এবং এটা ভারত করে দিয়েছিল। ভারত করে দিয়েছিল বিকজ আমি অনেক যারা সংসদ সদস্য আছেন প্রভাবশালী তাদের কয়েকজনের সঙ্গে কথা হলো। তো তারা যেটা খোলামেলা বললেন যে তারা তাদের নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থীকে জিতিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ তারা দিয়েছিলেন। আমি বললাম কেন? বলে যে দাদারা বলেছেন, ভারত থেকে বলা হয়েছে, তারা এই কাজগুলো করেছে। এখন সেই কাজের যে ফলশ্রুতি সেই ফলশ্রুতি আওয়ামী লীগও পাচ্ছে না, ভারতও পাচ্ছে না। ফলে ভারতের দাদারা এবং মানে শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ তারা এই সরকারকে আর বিশ্বাস করবে না।
এবং বিশ্বাস না করার ফলে রাজপথে আপনি একের পর এক বিপর্যয় দেখতে পাবেন। ৪ নম্বর গেল। ৫ নম্বর হলো অর্থনৈতিক বিপর্যয়। বাস্তবতা হলো যে সরকারের হাতে টাকা নেই, রাষ্ট্রের হাতেও টাকা নেই। আমরা বলতে গেলে বন্ধুহীন। কূটনৈতিক বিশ্বে আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবে, তারপর আমাদের পাশে এসে দাঁড়াবে। বাংলাদেশও একটা সময় শ্রীলঙ্কাকে $20 লাখ দিয়েছিল, $2 মিলিয়ন। তো সেই $20 লাখ আবার তারা ফেরতও দিয়ে দিয়েছে। কিন্তু আমরা $20 লাখ কোনো একটা দেশ থেকে আনবো, আমাদের বিপদের সময় এরকম দেবে, এরকম কোনো রাষ্ট্র পৃথিবীতে এই মুহূর্তে নেই। সবাই চোখ উল্টিয়ে ফেলবে। কিন্তু এই যে এখন বাজেটারি সাপোর্ট দরকার, এখন সেই সাপোর্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, এডিবি, আইডিবি এই সমস্ত প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হচ্ছে। এবং এই সকল প্রতিষ্ঠান যখন আপনি খুব খারাপ অবস্থায় থাকেন, তখন আপনাকে স্কুইজ করতে থাকে, মসলাতে থাকে এবং আপনার যত রস আছে সেই রসগুলো বের করার চেষ্টা করে। তো সেই দিক থেকে সরকারের যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলো এই ৫টি কারণে ভালো যাবে না। আর যখন সরকারের অবস্থা ভালো যাবে না, তখন রাজনীতিতে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম, অ্যাট এনি কনসিকুয়েন্স আর সিকুয়েন্স। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।